11 জুলাই যেটির সমাধান হয়েছে, পরবর্তীতে আমরা 14 জুলাইয়ের যখন রাজাকার ইস্যুটি নিয়ে আসলো, দেখুন আজকে তো শিক্ষার্থীরা অনেকেই সচেতন, সোচ্চার এবং সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করছে। এবং 14 জুলাই যখন এই রাজাকার ইস্যুটি, যেটির সঙ্গে কোটা আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, যেটির সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যাশার কোনো সম্পৃক্ততা নেই, এবং যারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করেছে তারা যে শিক্ষার্থীরা তো কোটা সংস্কার চেয়েছে, সেটি সত্য, শিক্ষার্থীদের আন্দোলনের স্পিরিট ছিল, সেটি সত্য, কিন্তু যারা এই আন্দোলনে যারা এই প্ল্যাটফর্মটিকে যারা ব্যবহার করছে তারা যে ভিন্ন উদ্দেশ্যে এটিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে, সেটি তো প্রমাণিত হয়েছে পরবর্তীতে যখন তাদের প্রকৃত রাজনৈতিক পরিচয়, তারা যে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নন, তাদের যে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে, তারা যে সেটি ছাত্র শিবির হোক, সেটি ছাত্র শক্তি হোক, সেটি তাদের ছাত্র অধিকার পরিষদ হোক, সেটি ছাত্রদল হোক, কিংবা অপরাপর যে মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো, সেটি হিজবুত তাহরির হোক, কিংবা অন্যান্য ধর্মভিত্তিক সাম্প্রদায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা হোক, কিংবা বিভিন্ন ষড়যন্ত্রমূলক দেশি বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা হোক, সেটি তো পরবর্তীতে আমরা আমাদের সামনে উন্মোচিত হতে দেখেছি যে এটা প্রেক্ষাপট কিভাবে তৈরি করা হয়েছে। তো সেটির মাধ্যমেই এই 14 জুলাই রাজাকার ইস্যুটিকে একটি নন ইস্যুতে পরিণত করে নিয়ে আসা হলো, এবং সেটির মাধ্যমে একটি রাজনৈতিক আবহটি আরো এক ধরনের প্ররোচিত করার চেষ্টা করা হলো, সহিংসতামূলক পরিবেশ তৈরি করার প্রেক্ষাপট তৈরি করা আমরা 14 জুলাই আমরা দেখেছি। এবং 14 জুলাই কিন্তু তারা এক ধরনের সহিংসতার পরিবেশ তৈরি করতে চেয়েছে। 14 জুলাই প্রকৃত অর্থে তারা লাশ ফেলতে চেয়েছে। 14 জুলাই তারা শিক্ষার্থীদের মৃত্যুর উপর ভর করে তারা তাদের যে ক্ষমতায় যাওয়ার রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, সেটি বাস্তবায়ন করতে চেয়েছে। সেদিনও কিন্তু আজকে এই ধরনের উস্কানিমূলক, প্ররোচনামূলক এবং এক ধরনের আক্রমণাত্মক অবস্থান নেওয়ার পরেও কিন্তু আমরা চেষ্টা করেছি দায়িত্বশীল ভূমিকা পালন করার, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি নিশ্চিত করার, এবং সেদিন সেটি সম্ভবও হয়েছিল। পরবর্তীতে 15 জুলাই আমরা এই ঘটনা, এটি আমরা বারবার আমরা আমাদের আলোচনায় নিয়ে এসেছি, টকশোতে বলেছি, গণমাধ্যমে আমরা বলেছি, সভা সমাবেশের শেষ সময়ও কিন্তু আমরা এই বক্তব্যটি তুলে ধরেছি। আবারও এটি শিক্ষার্থীদের সামনে আমরা এটি নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে এই 15 জুলাই যেটির মাধ্যমে এক ধরনের যে তারা যে উস্কানিমূলক পরিবেশটি তৈরি করতে চেয়েছিল, সেটির সূচনা হয়েছিল। সেই 15 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল দুপুর 3টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির কিন্তু কোনো ঘোষিত কর্মসূচি সেদিন ছিল না। ভোরবেলা, একেবারে ভোরবেলা অকস্মাৎভাবে তারা কর্মসূচি ঘোষণা করে যে তারা দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা উপলব্ধি করতে পারি যে তারা এক ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে, সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে, শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে চাচ্ছে। এটির কারণে কিন্তু সেদিনও বাংলাদেশ ছাত্রলীগ আমরা সচেতন থাকার চেষ্টা করেছি। 12টার দিকে যখন তারা কর্মসূচি দেয়, আমরা যেটি স্বাভাবিকভাবে আমরা ভেবেছি তাদের কর্মসূচি সমাপ্ত হওয়ার পর একই জায়গায় তারা কর্মসূচি দেয়, উস্কানিমূলকভাবে এই কর্মসূচিটা তারা দেয়। এবং আমাদের কর্মসূচিটি আমরা ভেবেছি তাদের কর্মসূচি শেষ হলেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। কখনোই যেন তাদের মুখোমুখি না হতে হয়, কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারেই কিন্তু আমরা সোচ্চার থাকার চেষ্টা করেছি, সচেতন থাকার চেষ্টা করেছি, দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি। পরবর্তীতে 15 জুলাই দুপুর 3টা অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ তারা ছাড়েনি, কারণ তারা চাচ্ছিলই যে এখানে এক ধরনের পরিবেশ তারা তৈরি করবে এবং সেটির মাধ্যমে তারা এক ধরনের সুযোগ সুবিধা আদায় করবে। আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘ সময় ধরে যে তারা তাদের কর্মসূচি শেষ করবে। কর্মসূচি শেষ হলে আমরা শান্তিপূর্ণ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি আমরা পালন করব। এবং সেদিন কিন্তু যারা আমাদের সে সময় লাইভ ভিডিও দেখবেন, গণমাধ্যমের নিউজ দেখবেন, সেদিনও কিন্তু সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি মাত্রায় ছিল না। 400-500 শিক্ষার্থীর উপস্থিতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাইরে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেদিন সেখানে উপস্থিত ছিল। এবং সেখান থেকে যখন 3:30-4টা অতিক্রম হওয়ার পরেও বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, তারা 12টার দিকে কর্মসূচি তখনও তারা শেষ করছে না। এবং বাংলাদেশ ছাত্রলীগ তাদের উস্কানিমূলক যে প্ররোচনা, সেটিকে এড়িয়ে আমরা অপেক্ষা করছি, ধৈর্যের পরিচয় দিচ্ছি, সহনশীলতার পরিচয় দিচ্ছি। সেটিকেও তারা যখন তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে, তখন আমরা দেখতে পেলাম যে তারা
মিছিল নিয়ে, এবং তারা যে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসেছে সেখানে কিন্তু তারা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা আক্রমণাত্মকভাবে এসেছে। আক্রমণাত্মকভাবেই তারা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি 12টায় শুরু হয়েছে। শেষ হলে তারা তাদের পরবর্তী কর্মসূচি শেষ করে তাদের একটি নিজস্ব রাজনৈতিক কর্মসূচি তারা এগিয়ে নিয়ে যাবে। এটি একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মকৌশল। কিন্তু তারা সেটি না করে তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে, বিশেষ করে মুক্তিযোদ্ধা হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দিন হল এবং বঙ্গবন্ধু হল অভিমুখে তারা রওনা দেয়, এবং তারা যে রওনা দেয় তখনও কিন্তু তারা এক ধরনের সজ্জিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তারা সেদিন সেখানে যায়। এবং প্রত্যেকটি হলে আমরা প্রথম আলোর রিপোর্ট আমরা সেদিন 16 জুলাই আমি পাঠ করেছিলাম। প্রথম আলো যে রিপোর্টটি দেয়, পরবর্তীতে সেটি এডিট করা হয়েছে, অনলাইনে এখন আছে কি নেই সেটি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। সেখানেও কিন্তু প্রথম আলো রিপোর্টার সুস্পষ্ট হয়ে বলেছে যে তারা কিভাবে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এই পরিবেশ পরিস্থিতি তারা কিভাবে তৈরি করে, সেখানে কিন্তু সেই বর্ণনাটি দেওয়া রয়েছে। তারা সেখানে উস্কানিমূলক স্লোগান দিয়েছে, তারা সেখানে হলের বাইরে গিয়ে হল গেটে তারা ভাঙচুর করেছে, প্রহরীদের মারধর করেছে, ভেতরে গিয়ে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার পরিবেশ তারা তৈরি করেছে, ইট পাটকেল তারা নিক্ষেপ করেছে, এবং কোথাও কোনো ঘটনা ঘটেনি। তাদের কর্মসূচি শেষ হওয়ার পরে তো সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না। এবং তারপরেও তারা ধরনের উস্কানিমূলক পরিবেশগুলো শিক্ষার্থীদের উপর এক ধরনের চড়াও হওয়ার ঘটনা ঘটিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, যে মূল লক্ষ্যটি ছিল সেই মূল লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে গেছে। এবং সেটি জসীমউদ্দিন হল হোক, সেটি বঙ্গবন্ধু হল হোক, মুক্তিযোদ্ধা হল হোক, প্রত্যেকটি হলে কিন্তু তারা এক ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে, ইট পাটকেল লাঠিসোঁটা নিক্ষেপ করেছে, হল গেট অতিথি কক্ষ তারা ভাঙচুর করেছে, এবং পরবর্তীতে বিজয় একাত্তর হলে গিয়ে তারা তাদের যে চূড়ান্ত মুহূর্ত, যে টার্নিং পয়েন্টটি তৈরি করা প্রয়োজন ছিল সেটি তারা করে। সেখানে যখন ছাত্রলীগের কর্মীরা অনেকেই ছিল, সাধারণ শিক্ষার্থীরা অনেকেই ছিল, কিছুক্ষণ পরে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেবে, সেখানেই কিন্তু তারা ছাত্রলীগের কর্মীদের উপরে তারা আক্রমণ পরিচালনা করে। ছাত্রলীগের কর্মীদের উপর তারা বেধড়ক মারধর করে, ছাত্রলীগের কর্মীরা সেখানে আহত হয়। শুধু তাই নয়, যারা সাধারণ শিক্ষার্থী ছিল, যারা কর্মসূচিতে যাওয়ার জন্য অপেক্ষমান ছিল, কিংবা যারা সাধারণভাবেই হল থেকে হয়তো বের হচ্ছিল, তাদের উপর চড়াও হয়ে একটি ভীতিকর পরিবেশ পরিস্থিতি তারা সেদিন তৈরি করেছিল। এটির মাধ্যমেই গোটা বাংলাদেশের ধরনের সহিংসতার সূচনা তারা তৈরি করেছিল। নিজেরা তারা এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে, এবং পরবর্তীতে এই সহিংসতার ঘটনা ঘটিয়ে তার দায় তারা বাংলাদেশ ছাত্রলীগের উপরে তারা চাপানোর চেষ্টা করেছে। 15 জুলাই এই ঘটনাটি আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এটি সম্পর্কে সম্যক সচেতন রয়েছে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। এবং আজকেও যদি এটি নিয়ে কেউ ডকুমেন্টেশন করে, এটি নিয়ে যদি কেউ রিপোর্টিং করার চেষ্টা করে, এটি নিয়ে যাচাই-বাছাই করার চেষ্টা করে, আমরা সুস্পষ্টভাবে আমরা কিন্তু খোলা মনে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি যে সহিংসতার সূচনা তারা ঘটিয়েছে। সহিংসতার সূচনা ঘটিয়ে তার দায়ভার প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের উপরে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এভাবেই 15 জুলাইয়ের প্রেক্ষাপটটি কিন্তু তারা তৈরি করেছে। এবং 16 জুলাই আপনারা জানেন যে ইউজিসি যখন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অপ্রীতিকর, অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, ইউজিসি সেদিন একটি প্রজ্ঞাপন দেয়, যেটির মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেটির লক্ষ্যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকল বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানায়। সে কারণে কিন্তু আমরা, যেহেতু কোটা ইস্যুটির একটি আইনগত সমাধান সম্ভব হয়েছে, এবং কোটা ইস্যুটির এটি যেন শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে যায়, আইনগতভাবে শান্তিপূর্ণ ইতিবাচক আন্দোলনের মধ্য দিয়ে, সেই লক্ষ্যে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করেছে, 16 জুলাই যখন সেদিনও নানা ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেদিনও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যেন কারো মুখোমুখি না হয়, কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের উস্কানিতে যদি যেন কেউ পা না দেয়, সে ব্যাপারে আমরা সচেতন, সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। পরবর্তীতে যখন 16 জুলাই ইউজিসির নির্দেশনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য তারা কিন্তু বারবার এই অপরাজনীতি, এই এক ধরনের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক ধরনের মৃত্যুর ঘটনা ঘটানো, সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিল। যখন 16 জুলাই শেষ করে 17 জুলাইয়ের প্রথম প্রহরে, যখন কিছুক্ষণ পরেই সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে, ইতিমধ্যে ইউজিসির সিদ্ধান্ত হয়েছে, সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হবে সকাল 11টায়। তখনও কিন্তু তারা ভোর রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তারা অস্ত্র-শস্ত্র নিয়ে
বিভিন্ন প্রশিক্ষিত আ এ এ বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত ক্যাডারদের নিয়ে, বহিরাগতদের নিয়ে তারা এক ধরনের আবাসিক হলগুলোতে তারা এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। আপনারা জানেন যে পরবর্তীতে আ আমরা বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আমরা আ আ বিভিন্ন আলোচনায় আমরা যেটি সে সময়ে আমরা জেনেছি যে বিশেষ করে তাদের যে কিলিং মিশন সেটি যেন বাস্তবায়িত না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু যেহেতু কিছুক্ষণ পরে সিন্ডিকেটের মাধ্যমে হলগুলো আবাসিক হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিতেই যাচ্ছে। কোন অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন করে যেন না ঘটে এবং একই সঙ্গে ইউজিসির যে প্রজ্ঞাপন সেটি যেন বহাল থাকে সেই লক্ষ্যেই কিন্তু সেদিনও আমরা সহিংসতা এড়ানোর জন্য এই আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করেছি এবং সেটিকেও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সেটিকে এক ধরনের বিজয় পরাজয় এই ধরনের একটা অ্যা এই ধরনের একটি রূপক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেদিনই আ আ বিশেষ করে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে একই সঙ্গে অ্যা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই ১,০০০ এর মতো বিশেষ করে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের রুমগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে, মেয়েদের কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, সার্টিফিকেট কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের ভীতিকর এবং ৩ তলা, ৪ তলা, ৫ তলা থেকে শিক্ষার্থীদের কিভাবে ফেলে দেওয়া হয়েছে